ব্ল্যাকপিঙ্কের আকর্ষণীয় ড্রামা আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি। এই ড্রামার নায়িকার নাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এই ড্রামার নায়িকা হচ্ছে ব্ল্যাকপিঙ্কের যিশু। আর আমি জানি এটি শুনে হয়তো তোমাদেরও অনেক ভালো লাগছে, আর আমি অনেক খুশি হয়েছি এটি এক্সপ্লেন করতে পেরে। হঠাৎ একদিন সকালে ঘুম থেকে তুমি উঠে দেখলে তোমার বাড়ির চারপাশের সবাই জুম্বি হয়ে গিয়েছে। তুমি বাড়ি থেকে বের হতে পারছো না। কি হবে যখন তোমার পুরো শহরের মানুষ জুম্বিতে পরিণত হবে? তো এমনই এক আকর্ষণীয় কাহিনী নিয়ে এই ড্রামাটি। এই আকর্ষণীয় ড্রামাটির নাম হচ্ছে নিউটোপিয়া। এই ড্রামাটি 2025 সালে নতুন রিলিজ পাওয়া ড্রামা। এই ড্রামাটিতে দেখানো হয়েছে একটি ভয়াবহ জম্বি মহামারী যখন দক্ষিণ কোরিয়া বিশেষ করে সিউল শহরকে গ্রাস করে। আর এটি একটি অ্যাকশন হরর রোমান্টিক ফ্যান্টাসি ড্রামা। ড্রামাটিতে আরও রয়েছে ভালোবাসার টান, বেঁচে থাকার লড়াই, নতুন সমাজের সন্ধান, ম্যান ভার্সেস মনস্টার। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে প্রতিনিয়ত এই ধরনের আকর্ষণীয় ভিডিও সবার আগে তোমার সামনে চলে আসে। তো চলো ড্রামাটি শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় আমাদের মেন ক্যারেক্টার লি জিউন। আজ আর্মিতে তার শেষ দিন, আর যেটার কারণে সে অনেক খুশি হয় আর সে রেডি হতে থাকে। আর তার বন্ধুরাও এই দিনটার জন্য অনেক খুশি হয়। আর তার বন্ধুরা তাকে বলে, আমাদের তো তোকে দেখে হিংসা হচ্ছে, আমাদের তো মনে হচ্ছে আমরা বাইরে যাওয়ার আগেই না দুনিয়া খতম হয়ে যায়। পরের সিনে আমরা দেখি লি জিউন তার সিনিয়রের সাথে তার অফিসার তাকে ডিসচার্জ হওয়ার ইনফরমেশন দিচ্ছে আর তাকে গুড উইশ দেয়। এরপরে দেখানো হয় লি জিউন তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, আর যেখানে আমাদের দেখানো হয় ফিমেল মেন ক্যারেক্টার যার নাম কাং ইয়াং জু। আমরা তাকে জু বলে ডাকবো। আর সে ব্রিজের উপর অপেক্ষা করছিল, আর তাকে দেখে লি জি ইউন দৌড়াতে শুরু করে। লি জি ইউনকে আমরা ইউন বলে ডাকবো, কিন্তু ইউন যতই দৌড়াচ্ছে সামনের দিকে যেতে পারছিল না। আর তখন আমরা জানতে পারি এটা শুধুমাত্র একটি স্বপ্ন ছিল। ইউনের সিনিয়র তাকে ঘুম থেকে উঠায় আর বলে, তোমার অন্যান্য সাথীদেরও উঠাও আর ডিউটির জন্য রেডি হয়ে যাও। ইউন পরে সবাইকে উঠানোর জন্য যায়। ইউন যার কাছে যায় সেও স্বপ্নই দেখছিল। তো ইউন তার কাছে যায় এবং তার স্বপ্নের উত্তর দিতে শুরু করে দেয়, আর তারপরে সেও উঠে যায়। এরপরে তারা রেডি হয়ে ডিউটির জন্য বের হয়ে যায়। ডিউটিরত অবস্থায় ইউন তার গার্লফ্রেন্ডকে কল করে, কিন্তু তার গার্লফ্রেন্ড তার ফোনই ধরে না, কারণ সে ঘুমিয়েছিল। এরপরে তার মা আসে এবং তাকে ঘুম থেকে উঠায় আর বলে, একে এখনো সময় আছে, মানা করে দাও, না হলে তোমাদের দুজনকে আর কখনোই ডেট করতে দেব না। এই ফোন এখনই বন্ধ করো। পরে জু ইউনের সাথে ফোনে কথা বলে। ইউন জুকে বলে, তুমি লাস্ট টাইম এত ড্রিঙ্ক কেন করেছিলে? আর ওই ছেলেটা কে ছিল যে তোমাকে বাসায় ড্রপ করেছিল? জু বলে, সেই ছেলেটি ছিল আমাদের ম্যানেজার। আর ফোনে কথা বলতে বলতেই তার বমি চলে আসে, আর সে ফোন ওখানে রেখেই ওয়াশরুমে চলে যায়। আর এইদিকে ইউন তার আবার ফোন করার অপেক্ষায় বসে আছে। আর অনেকক্ষণ অপেক্ষা করার পরে সে মন খারাপ করে কিছু বলতে লাগে, আর এই কথাগুলো তার সিনিয়র শুনে ফেলে। আর তার সিনিয়র তার এই কথাগুলো শুনে অনেক রেগে যায়। তার সিনিয়র বলে, এখানে তুমি ডিউটি করা বাদ দিয়ে ফোনে কথা বলছো, আর ওইদিকে দেখছি তোমার টিমমেট শুয়ে আছে, যাও ডিউটিতে মন দাও। পরের সিনে আমাদের দেখানো হয় তারা সবাই একসাথে ট্রেনিং করছিল। তাদের মধ্যে একজন টিমমেট দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিল, আর সিনিয়র তাকে দেখে ফেলে। আর ডিউটিতে অ্যালার্ট না থাকার কারণে তাদের সবাইকে পানিশমেন্ট দেয়। কিন্তু যখনই সিনিয়র পানিশমেন্ট দেয় সে আবার কমপ্লেন করতে থাকে, আর তাদের কমপ্লেন দেখে সিনিয়র তাদের পানিশমেন্ট আরো বাড়িয়ে দেয়। পরের সিনে দেখায় তাদের ট্রেনিং একটি বড় বিল্ডিং এর উপরে হচ্ছে, যেখানে তারা দৌড়াচ্ছিল। এরপরে সিনে আমাদেরকে জুকে দেখানো হয় যে অফিসে যেতে অনেক লেট করে ফেলেছে, আর তখনই তাকে ইয়ন কল করে। আর এরপরে তার ফ্রেন্ডও তার সাথে জয়েন করে। লিফটের কাছে গেলে তার ম্যানেজারের সাথে দেখা হয়ে যায়। জু লাস্ট নাইটের কারণে তার ম্যানেজারকে থ্যাঙ্কস বলে আর ট্রিট দেওয়ার জন্য কথা বলে। তো ম্যানেজার তাকে বলে, আজই তুমি আমাকে সেই ট্রিটটি দিয়ে দাও। আর তখনই জু চুপ হয়ে যায়। আর তখনই ইউনের কল আবার আসে, কিন্তু জু কলই ধরে না। আর এই বিষয়টি তার ম্যানেজার খেয়াল করে। ওইদিকে ইউন এই বিষয়ে অনেক ডিস্টার্ব ফিল করে। আর তখনই ইউন সেখানে ইমার্জেন্সি অ্যালার্ম শুনতে পায়। সাইলেন্ট বাজিয়ে ইউনকে ডাকা হয় আর মিসাইল অ্যাটাক প্র্যাকটিস করার জন্য অর্ডার দেয়, যেটাতে তাকে মিসাইল নিয়ে আসার জন্য বলা হয়। মিসাইল নিয়ে আসার সময় অসতর্কতাবশত তার হাত থেকে মিসাইলটি পড়ে যায়
আর সে ক্যাপ্টেনের ভয়ে সেখানে মরার অভিনয় করে। আর তারপরে ক্যাপ্টেন তাকে লিফটে করে নিচে নিয়ে যায়। তাকে ৭৭ তলা থেকে ১ তালাতে নামিয়ে দিয়ে তার লিডার তাকে বলে, পানিশমেন্ট হিসাবে তোমাকে আবার একাই ৭৭ তলাতে উঠতে হবে। আর এই ৭৭ তলাতে তোমাকে উঠতে হবে সিঁড়ি ব্যবহার করে, এটাই তোমার পানিশমেন্ট। তো এইভাবেই অনেক কষ্টের পরে তারা ৭৭ তলায় উঠে। তো ইয়নের সাথে থাকা অনেকেরই অবস্থা তো অনেক খারাপ হয়ে যায়। আর তখনই তাদের অফিসার সকালে পুশ আপ করার জন্য জোরে জোরে বলে যায়। তো বেচারারা আর কি করবে, অফিসার যেহেতু বলেছে তাদেরকে তো করতেই হবে। তারা আবারও পুশ আপ দেওয়া শুরু করে দেয়। এরপরে আমাদের দেখানো হয় জু ইয়নকে SMS করে বলে আজ সে অফিসে দেরি করে এসেছে, কারণ গত রাতে সে ড্রিঙ্কস করেছিল। ওর ম্যানেজার এবং সুপারভাইজার তাকে বাসায় নামিয়ে দিয়ে এসেছিল, কারণ তারা তাদের বাসার পাশেই থাকতো। আর এই সব কিছুর জন্য জু ইয়নকে সরি ও SMS লেখে। পরের সিনে দেখানো হয় সোলজারদের ট্রেনিং এ মনোযোগ না থাকার কারণে তাদের সকলের কাছ থেকে তাদের সিনিয়ররা ফোন নিয়ে নিচ্ছে। আর সেই সময় ইয়ন জুয়ের মেসেজের নোটিফিকেশন দেখে নেয় আর ফোন দিতে চায় না। আর তখন তার সিনিয়র তার কাছ থেকে জোর করে ফোনটি কেড়ে নেয় এবং তাকে অনেক বকাবকি করে। এরপরে আমাদের দেখানো হয় দুইজন সোলজার একটি বক্স নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। তাদের মধ্যে একজন সোলজার ওপর থেকে নিচে কোনো একটি জিনিসের উপর তাকিয়ে থাকে। সে খেয়াল করে কিছু লোক অদ্ভুত আচরণ করছে, কিন্তু আরেক সোলজারটি বলে এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে আমাদের, চলো। এরপরে তারা একটি বড় হলে চলে আসে, যেখানে তারা একজন লেডির সাথে দেখা করে। সেই লেডি তাদেরকে সিঁড়ি দিয়ে আসার কথা বলে, কারণ লিফট খারাপ হয়ে গিয়েছে। তবে আপনারা চাইলে কমপ্লেন করতে পারেন আর রুলস ফলো করেন। আর ভিআইপি গেস্ট আসার আগেই আপনারা আপনাদের কাজ করে ফেলেন। আর তখনই সেখানে ভিআইপি গেস্ট চলে আসে। সেই দুইজন তাড়াতাড়ি দৌড়ে কিচেনে যায় আর শেফদের রান্না করার কথা বলে। আর ইয়ন সেখানে থাকা একজন শেফের কাছ থেকে তার ফোনটি নিয়ে নেয় আর তাড়াতাড়ি করে জুকে কল দেয়। এইদিকে জু তার কলিগদের সাথে বাইরে খাবার খেতে এসেছে। তো ইয়নের কল করা দেখে জু তাড়াতাড়ি কলটি ধরে। জু কল ধরতেই ইয়ন বলে, তুমি কেন সকালে আমার ফোন ধরছিলে না? আর এটা বলেই সে রেগে যায় আর সে অনেক রাগারাগি করে। জু তখন তার ফোনের ভলিউম কম করে এবং তাকে বলে, তুমি কার ফোন থেকে ফোন দিয়েছ? কিন্তু তারপরেও ইয়ন রাগারাগি করতে থাকে। আর তখন পরিস্থিতি বুঝে জু সেখান থেকে উঠে আসে কথা বলার জন্য। আর সে বলে, আমি তো এই সব কিছুই তোমাকে SMS এর মাধ্যমে বলেই দিয়েছি। তখন ইয়ন বলে, তুমি কেন সব SMS এ লিখেছ? তোমার উচিত ছিল আমাকে ফোন করে সবকিছু জানানো। আর তখনই জু ফোনটি কেটে দেয়। জু ফোনটি কেটে দেওয়ার পরে আবারও তাদের ফ্রেন্ডের কাছে আসে এবং বসে পড়ে। তখন জুয়ের সিনিয়র বলে, তোমাকে কি তোমার বিএফ সেই সোলজারটি কল করেছিল? জু হ্যাঁ বলে। তখন এক সিনিয়র বলে, তুমি কি ওর জন্য অপেক্ষা করবে? আর তখনই আরেক সিনিয়র বলে, এই তুমি কি এত স্টুপিড নাকি? যার সাথে সে বিয়েই করবে না তার জন্য সে কেন অপেক্ষা করবে? তারপরে সেই সিনিয়র বলে, আসলে কি তুমি সময় নষ্ট করছো? ওর সাথে বিয়ে করার আগে তুমি 10 বার ভাবো। আর তুমি খুব বেশি ইয়াংও না, তোমার ফিউচারের ব্যাপারে আরো ভালোভাবে ভাবা উচিত। আর এইসব কথা শুনে জু সেখান থেকে উঠে চলে আসে আর সেই নাম্বারে আবারও কল করে। কল করার পরে সে জানতে পারে ইয়ন তার ডিউটিতে চলে গিয়েছে। পরের সিনে আমাদের ইয়নকে দেখানো হয় রাতে তাকে তার ফোনটি দিয়ে দেওয়া হয় আর সে জুকে তাৎক্ষণিকই কল করে। কলে সে জুকে বলে, আমি তোমার SMS পড়ে ফেলেছি, আমি সব সময় তোমাকে নিয়ে টেনশন করি। আর জু এই সব কিছুতে অতিষ্ঠ হয়ে বলে, আমরা না হয় কিছুদিনের জন্য ব্রেক নিই। ইয়ন পেরেশান হয়ে তাকে বলে, এটা তুমি কি বলছো? আমি তোমাকে পেরেশান করেছি আর এই জন্যই হয়তো তুমি এগুলো বলছো। তখন জু বলে, তুমি হয়তো আর্মি ট্রেনিং থেকে চলে আসবে, কিন্তু তারপরে কি? আমাদের রিলেশনশিপের কি হবে? এর ভবিষ্যৎ কি? আমরা কি করব? তুমি প্রথমেও এর উত্তর দাওনি। এটা আমাদের দুজনের জন্যই সমস্যা। আর জুয়ের এইসব কথাবার্তা শুনে ইয়ন ঠিক আছে বলে কেটে দেয়। ইয়ন যখন রাতে ডিউটি দেয় তখন এই সব কিছুই তার টিমমেটকে বলে। তখন তার টিমমেট বলে, তুমি এখানে আর্মি থেকে যাওয়ার পরে তাকে কি বিয়ে করবে? কিন্তু ইয়নের কাছে এর কোনো উত্তরই ছিল না। তখন ইয়ন বলে, ও কি আমাকে বিয়ে করবে? আমার তো এখনো গ্র্যাজুয়েশনই কমপ্লিট হয়নি। তখন তার কলিগ বলে, আপনি তাকে আর কতই বা অপেক্ষা করাবেন? আর তখনও ইয়ন কিছুই বলতে পারে না। কিছুদিন পরে জুকে দেখানো হয় সে তার ফোনে ইয়নের ছবি দেখছিল। আর তখনই তার ম্যানেজার তাকে কল করে। তার ম্যানেজার তাকে কলে বলে, আমি তোমার বাসার নিচেই দাঁড়িয়ে আছি, তুমি নিচে আসো।
এদিকে জু নিচে আসতে আসতেই তার ম্যানেজার হোটেলে ডিনার করার জন্য টেবিল বুক করে ফেলে। তো এরপরে তারা দুইজন সেই হোটেলে চলে যায় ডিনার করার জন্য। ডিনার করার সময় তার ম্যানেজার তাকে বলে, তোমার কি কিছু হয়েছে? পুরো গাড়িতে তুমি চুপচাপ ছিলে, কিছুই বলনি। তোমার বিএফের সাথে কি তোমার কিছু হয়েছে? আর এইদিকে ইউন জুকে কল করে। জু ইউনের কল দেখে কিন্তু ধরে না। আর এটা দেখে তার ম্যানেজার বলে, তোমার ইউনের কলটি ধরা উচিত। জু বলে, কোনো সমস্যা নেই, আমি বাসায় যেয়ে ওর সাথে কথা বলে নেব। এরপরে ম্যানেজার জুয়ের তো অনেক প্রশংসা করতে শুরু করে দেয় আর তাদের দুজনকে অনেক খুশি দেখাচ্ছিল। আর এইদিকে দেখানো হয় ইউন তার ফোনটি আবার জমা দিয়ে দিচ্ছিল। সে ফোন জমা দেওয়ার সময় বলে, এখন থেকে আমার আর ফোন দরকারই নেই। এটা বলে সে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। এরপরে জু তার ফোনের নোটিফিকেশন খেয়াল করে ইউন তাকে ভয়েস মেসেজ দিয়েছিল। জু এটি খেয়াল করেই তার ম্যানেজারকে বলে, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। এটা বলে সে ওয়াশরুমে চলে যায়। আর জু ওয়াশরুমে যাওয়ার পরে ইউনের ভয়েস মেসেজ শুনতে শুরু করে, যেখানে ইউন সেই ভয়েসে বলেছে, তুমি ঠিক বলেছ, তোমাকে আর আমি কতই অপেক্ষা করাবো, আমি আর কতই স্বার্থপর হব। আমার জন্য তোমার আর অপেক্ষা করা উচিত হবে না, বরং আমরা ব্রেকআপ করে নিই। আর এখনো আমি এখানেই আছি। আমি যখন আসব, গ্র্যাজুয়েট হব, চাকরি পাবো, এতে করে অনেক সময় লেগে যাবে। আর এখন আমার বয়স 27 বছর হয়ে যাবে, আর বয়স বাড়তেই থাকবে। আর আমি কখনোই তোমার সাথে কোনো কিছু খারাপ হোক এটা চাইবো না। আর এইদিকে জু তার ভয়েস শুনছিল আর কান্না করছিল, আর ইউনকে ফোন করার চেষ্টা করছিল, কিন্তু তার কাছে কল যাচ্ছিল না। আর কান্নার পরে সে যখনই ওয়াশরুম থেকে বাইরে বের হয়, তো ম্যানেজার সেখানে এসে বলে, আমি তোমাকে বাসায় নামিয়ে দিচ্ছি। এরপরে আমাদেরকে ইউনকে দেখানো হয় যে একটি মিশন পেয়েছে, আর সে একটি হোটেলের মধ্যে দিয়ে যাচ্ছিল। আর ওই হোটেলের এক এমপ্লয় তাকে থামতে বলে। আর এরপরে আমাদেরকে জুকে দেখানো হয় সে তার ম্যানেজারের সাথে বাসায় যাচ্ছিল। জুয়ের ম্যানেজার বলে, তোমার সাথে যাই হয়ে যাক না কেন, আমি সব সময় তোমার পাশে আছি আর সব সময় তোমার অপেক্ষা করব। আর এই কথাটি জু বুঝতে পারে না যে সে কি বলল। আর ঠিক তখনই একজন লোক তাদের গাড়ির সাথে বাড়ি খেয়ে গাড়ির ভেতরে ঢুকে পড়ে, আর সেই লোকের চোখ বের হয়ে জুয়ের ঘাড়ের উপরে এসে পড়ে। সামনের আকর্ষণীয় এপিসোডটি দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। আর পরের এপিসোডটি তাড়াতাড়ি পাওয়ার জন্য এখনই আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে দাও আর একটি কমেন্ট করে দাও, আর তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দাও। তোমরা যত বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে তত তাড়াতাড়ি পরের এপিসোডটি চলে আসবে। ধন্যবাদ।